এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব তৃতীয় অধ্যায়ের অনুশীলনের সাধারণ প্রশ্নোত্তর পর্বটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলতে পারো। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। এখানে হচ্ছে গিয়ে প্রথম যে প্রশ্নটা আছে, এখানে হচ্ছে বলছে যে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে তুমি কেন সামনের দিকে আছাড় খেয়ে পড়ো। তো এটার এক কথা যদি অ্যান্সার বলি তাহলে হচ্ছে হবে গতি জড়তা। আর যদি তোমাদের একটু ডিসক্রিপটিভ দিতে হয় তাহলে হচ্ছে এভাবে হচ্ছে লিখবা যে কোনো গতিশীল বস্তুর সর্বদা গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। আমরা যখন চলন্ত ট্রেন থেকে স্থিতিশীল ভূমিতে নামতে চাই তখন আমরা স্থিতিশীলতা হারাই। কেন হারাই? কারণ হচ্ছে গিয়ে আমরা ট্রেনের মধ্যে যখন ছিলাম তখন গতিশীল ছিলাম। তো গতিশীল থাকলে আমাদের একটা গতি জড়তার সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের বডিটাও হচ্ছে কি গতিশীল থাকতে চায়। তো যখনই আমরা স্থির মাটিতে দাঁড়াই, আমাদের মাটি স্থির কিন্তু হচ্ছে আমাদের শরীরটা হচ্ছে কি তখনও গতিশীল থাকতে চায়। তো গতিশীল থাকতে চাওয়ার কারণে আমরা একটু সামনের দিকে চলে যাই। তো সামনের দিকে চলে যাওয়ার কারণে কি হয়, যদি বেগটা অনেক বেশি হয় তখন এই বেগের নিয়ন্ত্রণ না রাখতে পেরে আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আছাড় খেয়ে পড়ে যাই। আর যদি বেগ অল্প হয় তখন আছাড় না খেলে হচ্ছে কি হয় যে আমরা একটু পা দিচ্ছে নামলে কি করি আমরা একটু সামনের দিকে অটোমেটিকলি চলে যাই। এটা ট্রেন থেকে নামলে, বাস থেকে বা চলন্ত রিক্সা বা চলন্ত যে কোনো জিনিস থেকে নামলে এই ব্যাপারটা ঘটে। দেখো, যেহেতু ট্রেনে অর্জিত বেগ আমাদেরকে সামনের দিকে নিতে চায়, কিন্তু আমরা নিজেদের বেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম না হয় আছাড় খেয়ে পড়ে যাই, যেরকম আমি তোমাদেরকে বললাম। তো তবে ট্রেনের বেগ খুবই অল্প হলে আমরা পা দিয়ে নেমে হালকা জোরে 2-3 কদম এগিয়ে বেগটাকে নিয়ন্ত্রিতভাবে কমিয়ে সহজে দুর্ঘটনা থেকে বেঁচে যাই। তো এক কথায় ট্রেনে থাকা অবস্থায় আমরা গতিশীল থাকি। এই গতিশীল থাকার কারণে আমাদের সামনের দিকে আছাড় খেয়ে পড়তে হয়, অর্থাৎ গতি জড়তার কারণে সামনের দিকে আছাড় খেয়ে পড়তে হয়। তো গতি জড়তাটাই হলো এই আছাড় খাওয়ার মূল কারণ। তো যেমন তোমাদের বললাম ওই রকমই। এরপর হচ্ছে কি আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। এখানে দেখো কি বলছে, একটা চিত্র আছে। চিত্র হচ্ছে কি বলছে, একটা দৃঢ় অবলম্বনের সাথে বি একটা সুতা হচ্ছে কি ঝুলানো আছে। তো এই সুতার নিচে হচ্ছে কি একটা বস্তু ঝুলাই দেওয়া আছে, আর তার নিচে আবার হচ্ছে কি আরেকটা সুতা ঝুলাই দিয়েছে। এই সুতার নাম হচ্ছে কি এ, এবং ওইখানে হাত দিয়ে ধরে আছে। তো এখন বলছে চিত্রে দেখানো সুতায় হ্যাচকা টান দিলে এই সুতাটা ছিঁড়ে যাবে। আমি হচ্ছে কি হুট করে যদি সে টান দিই তাহলে এই নিচের সুতাটা ছিঁড়ে যাবে, কিন্তু যদি আস্তে আস্তে টান দিই তাহলে সে দেখা যাবে এই সুতাটা না ছিঁড়ে বি সুতাটা ছিঁড়ে যাবে। কেন? এটা হচ্ছে দেখো, আমরা যখন কি করি যে এই সুতায় যখন হ্যাচকা টান দিই তখন হচ্ছে গিয়ে এই আমাদের হাত দিয়ে দেওয়া যে বলটা বা টানটা এটা কিন্তু হচ্ছে প্রথমে এই সুতার মধ্যে হচ্ছে গিয়ে লাগে। ওকে, তো তখন হচ্ছে গিয়ে দেখো যে কোনো বস্তু বা যে কোনো হচ্ছে গিয়ে সুতার মধ্যে হচ্ছে কি থাকে যে একটা প্রতিরোধ বল থাকে। তুমি যখন একটা সুতাকে টান দিবা সেই টানটা প্রতিহত করার জন্য সুতাটাও কি করবে, উল্টা দিকে একটা টান দিবে। তো এই সুতার নিজের টানের প্রতিরোধকারী হচ্ছে টানের তুলনায় আমাদের নিজের দেওয়ার টানটা যদি বেশি হয় তখন কি হয়, মানে ছিঁড়ে যায়। এটা হচ্ছে কি হয় যে ছেড়ে যায়, যে সুতা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এই টানটা সহ্য করতে পারে। এই টানের থেকে বেশি যদি হয় তাহলে হচ্ছে কি হবে, সুতাটা ছিঁড়ে যাবে। তো যদি আমরা হ্যাচকা টান দিই, এত জোরে টান দিই যে সুতার প্রতিরোধকারী বল যে ম্যাক্সিমাম যেই হচ্ছে কি প্রতিরোধ করতে পারে তার থেকেও যদি হচ্ছে কি বেশি হয় তাহলে এই সুতাটা ছিঁড়ে যাবে। কেন? কারণ হ্যাচকা টান দিলে প্রথমে এই সুতাটার গায়ে হচ্ছে গিয়ে এই বলটা বা টানটা লাগবে, কিন্তু যদি আমরা আস্তে আস্তে টান দিই তাহলে সে কি হবে, এই আস্তে আস্তে টানার কারণ হচ্ছে গিয়ে এই সুতার টানটা গিয়ে প্রথমে বস্তুর উপর লাগবে, তারপর সে কত এই বি সুতার উপর লাগবে। তো টান দিতে থাকলে আস্তে আস্তে কি হবে, এই বি সুতার উপরে হচ্ছে গিয়ে আমাদের টান দেওয়াটা বাড়তে থাকবে। আর এই বস্তুর একটা ওজনের কারণে এই বি সুতার উপরে আরো একটা টান বলতে থাকবে। তো যখন টানতে টানতে কি হবে, বি ম্যাক্সিমাম যতটুকু টান সহ্য করতে পারে তার থেকেও যদি হচ্ছে কি আমরা টানতে টানতে যদি হচ্ছে কি বলটা বেশি দিয়ে ফেলি তখন বি সুতোটাও ছিঁড়ে যাবে। তো এইখানে এইটাই হচ্ছে কি সুন্দরভাবে হচ্ছে কি সাজায় গোছাচ্ছে লেখানো আছে। এরপর হচ্ছে গিয়ে আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। এখানে কি বলছে, বেশি ভরের বস্তুর ওজন বেশি বা বল বেশি, তাই উপর থেকে ছেড়ে দিলে তার ত্বরণ বেশি হবে। কথাটা কি সত্য কিনা? দেখো, কথাটা একই সাথে সত্য আবার একই সাথে সত্য না। তো কিভাবে? দেখো, যে যদি আমরা পরন্ত বস্তুকে উপর থেকে যদি ছেড়ে দিই, যদি বাতাসের বাধা থাকে তাহলে হচ্ছে কি যেই বস্তুটার ভর বেশি হবে তার ত্বরণও বেশি হবে। আর যদি এমন কোনো জায়গায় নিয়ে যদি ছেড়ে দিই যেখানে হচ্ছে গিয়ে কোনো বাতাস বা বাধা বা ঘর্ষণ কিচ্ছু নাই, তখন হচ্ছে গিয়ে কথাটা সত্য নয়। তখন তুমি হালকা একটা বস্তু ছাড়ো বা হচ্ছে গিয়ে তুমি ভারী একটা বস্তু ছাড়ো, তাদের দুজনেরই ত্বরণই কি হবে, সেম হবে। তো এখানে দেখো কি লেখা, যে বেশি ভরের বস্তুর ওজন বেশি বা অভিকর্ষজ বল বেশি, এই কথাটা সত্যি। মানে ভর বেশি হলে ওজন বেশি হবে, এই কথাটা সত্যি। এখানে বস্তুর ভর যত বেশি হবে তার ওজন তত বেশি হবে, কিন্তু ওজন বেশি হলেই উপর থেকে ছেড়ে দেওয়া বস্তুর ত্বরণ বেশি হবে, এই উক্তিটি সঠিক নয়। এটা কখন সঠিক নয়? যখন হচ্ছে গিয়ে আমাদের বাতাসের বাধা বা বাতাস ঘর্ষণ এসব কিছু যখন না থাকবে তখন। কারণ ত্বরণ বলতে এখানে অভিকর্ষজ ত্বরণকে বোঝানো হয়েছে।
তো এই ত্বরণের মান নির্দিষ্ট, জি এর মান নির্দিষ্ট, জি এর মান নির্দিষ্ট কখন, আমি আবার বলতেছি জি এর মানটা কখন নির্দিষ্ট, যখন বাতাসের বাধাটা কিছু থাকবে না। তো আমরা ধরে নিতেছি এখানে বাতাসের বাধা নাই। তবে বাতাসের বাধার ক্ষেত্রে হালকা বস্তু বেশি বাধা পাবে এবং ভারী বস্তু বাতাসের বাধা কম পাবে, যেরকমটা হচ্ছে বলছি। মানে এই কথাটা হচ্ছে কি সত্য যদি হচ্ছে কি বাতাসের বাধা না থাকে, আর এই উক্তিটি সত্য নয় কখন, যদি বাতাসের বাধা থেকে থাকে। তো তোমাদের হচ্ছে কি বইতে হচ্ছে কি বাতাসের বাধা রিলেটেড তেমন কিছু নাই, তার মানে হচ্ছে আমরা ধরে নিব যে হচ্ছে গিয়ে বাতাসের বাধা ছাড়াই হচ্ছে গিয়ে তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, তাহলে ওই হিসেবে এই কথাটা সত্য। এরপরে হচ্ছে গিয়ে আসি যে 4 নাম্বার, তুমি একটি লিফটের ভেতরে ওজন মাপার যন্ত্রে দাঁড়িয়ে আছো, লিফটের কেবল ছিঁড়ে গেল, তখন তোমার ওজন কত দেখাবে? তার মানে হচ্ছে তুমি মাটিতে হচ্ছে গিয়ে একটা ওজন মাপার মেশিন রাখবা, তার উপর হচ্ছে দাঁড়াবা, তখন তোমার একটা ওজন দেখাবে। কিন্তু লিফটের মধ্যে হচ্ছে গিয়ে সে মেশিনটা নিয়ে গেলা, যাওয়ার পরে তুমি যখন হচ্ছে গিয়ে ওজন মাপতে যাবা, তখন মনে করছে গিয়ে লিফটের কেবল যে কেবলটা দিয়ে ঝুলে থাকে সেই কেবলটা ছিঁড়ে গেছে, এখন লিফট নিচে পড়তেছে। এখন তুমি যদি ওই অবস্থায় ওই যন্ত্র মাপার মেশিনের উপরে দাঁড়াও, তখন তোমার ওজন কত দেখাবে বা কিরকম দেখাবে? দেখো, সাধারণ অবস্থায় আমরা যখন ওজন মাপার যন্ত্রে দাঁড়াই, তখন তাতে mg পরিমাণ বল প্রয়োগ হয়, মানে হচ্ছে আমাদের ভর আর জি এটার গুণফলের যেই ভ্যালুটা আসে ওই পরিমাণ সমপরিমাণ বল আমরা হচ্ছে কি মেশিনের উপর প্রয়োগ করি। তো ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যন্ত্র আমাদেরকে বল প্রয়োগ করে, যা যন্ত্রের কাঁটায় বা ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে, ওইখানে একটা সেন্সর থাকে, ওই সেন্সর দিয়ে। কিন্তু যখন লিফটের মধ্যে রাখা যন্ত্রের উপর আমরা দাঁড়াই, সেই অবস্থায় যদি লিফটের কেবল ছিঁড়ে যায়, তবে লিফট জি ত্বরণে অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে পড়তে থাকে। ফলে লিফটের মধ্যস্থিত আমরা সহ সবকিছুই কি করি, একই সাথে নিচে নামতে থাকি। তো তুমিও নিচে নামতেছো, তারপর হচ্ছে গিয়ে যন্ত্রটাও নিচে নামতেছে, লিফটটাও নিচে নামতেছে, তার মানে কি তুমি কোনো বল প্রয়োগ করতেছো না, তুমি কোনো বল প্রয়োগ করতেছো না, ফলে লিফটে আমাদের ওজন শূন্য দেখাবে। এটা হচ্ছে ভালো বুঝতে পারবা, মনে করো হচ্ছে তুমি একটা তক্তা হচ্ছে নিয়ে তার উপর হচ্ছে দাঁড়াবা, মানে হুট করে যদি হচ্ছে তক্তার সাপোর্টটা যদি সরে যায়, তখন হচ্ছে দেখবা যে তক্তাটা হচ্ছে পড়ে গেছে, তক্তাও পড়তেছে তুমিও পড়তেছো, তো কি দুজন একসাথে হচ্ছে গতিশীল আছো, তার মানে কি তুমি ওর উপরে এই ওজনটা দিতে পারতেছো না। তো যদি ওজন নিচে না দাও, তাহলে কি হবে, ওই ওজনের নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তক্তা তোমাকে উপরের দিকে হচ্ছে গিয়ে কোনো বল প্রয়োগ করবে না। তো তখন হচ্ছে গিয়ে আমরা যখন পড়ে যাই, তখন হচ্ছে গিয়ে একটু কেমন কেমন লাগে, অর্থাৎ এটা ওজনহীনতা অনুভব হয়। হ্যাঁ, বা নাগরদোলা তো যখন হচ্ছে চড়ো উপর থেকে যখন হচ্ছে নিচের দিকে আমরা হচ্ছে নামি, তখন দেখবে হচ্ছে একটু ভিতরে কেমন কেমন ফিল হয়, এটা ওজনহীনতার কারণে হচ্ছে গিয়ে এরকম হয়। তো তুমি যদি হচ্ছে গিয়ে মুক্তভাবে যদি হচ্ছে গিয়ে ওই ওজন মাপার যন্ত্র সহ যদি নিচের দিকে হচ্ছে পড়ো, তাহলে এক কথা হচ্ছে বলা যায় যে তোমার কোনো ওজন থাকবে না, মানে তুমি ওজনহীন মানে অনুভব করবে, অর্থাৎ তোমার মেশিনে বা ওজন মাপার যন্ত্রে তোমার ওজন শূন্য দেখাবে। তো এর পরের প্রশ্নটাতে চলে যাই। এখানে কি বলছে যে পুরোপুরি ঘর্ষণহীন একটা পৃষ্ঠে একটা পাথরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিজেদের দিকে আনার চেষ্টা করলে কি হবে? দেখো, ঘর্ষণহীন পৃষ্ঠে পাথরকে দড়ি দিয়ে বেঁধে নিজের দিকে আনার চেষ্টা করলে পাথরটার উপর খুব অল্প মানের বল প্রয়োগ করলেও কি হবে, তা চলে আসবে। মানে যেখানে হচ্ছে ঘর্ষণ নাই, ঘর্ষণ কি করে, গতিকে বাধা দেয়। তো এখন ঘর্ষণ নাই, তুমি অল্প একটু টান দিছো বা অল্প একটু ধাক্কা দিছো, এটা হচ্ছে চলতে থাকবে, যেহেতু একে বাধা দেওয়ার কেউ নাই। হ্যাঁ, তো তখন হচ্ছে কি হবে, খুব আস্তে একটা টোকা দিল, এটা সামনের দিকে চলতে থাকবে, হালকা একটা টান দিল, এটা তোমার দিকে আসতে থাকবে। ওকে, দেখো, আমরা জানি ঘর্ষণ গতির বিপরীত দিকে ক্রিয়া করে গতি কমাতে কমাতে এক পর্যায়ে বস্তুকে থামিয়ে দেয়, কিন্তু ঘর্ষণহীন পৃষ্ঠের বেলায় একবার বস্তুতে বল প্রয়োগ করে বেগ সৃষ্টি করলেই পরবর্তীতে হচ্ছে কি বস্তুটাকে আর বল প্রয়োগ করা লাগে না, বস্তু এমনি নিজে নিজে চলতে থাকে। ওই যে নিউটনের হচ্ছে গিয়ে প্রথম সূত্র, যে কোনো বস্তুতে যদি বল প্রয়োগ না করি, হ্যাঁ, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। তো এরকম যে বস্তুর উপর বল প্রয়োগ না করলেও তার সমবেগে সোজাসুজি চলতে থাকবে। এরপরের প্রশ্নটা যে জড়তা কাকে বলে এবং জড়তা কয় প্রকার? তো বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় বা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে গিয়ে জড়তা, বা কোনো বস্তু যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। স্থির থাকলে সে স্থির থাকতে চায়, গতিশীল থাকলে সে গতিশীল থাকতে চায়, এই অবস্থাটাকে বা এই প্রবণতাটাকে আমরা জড়তা হচ্ছে বলতে পারি। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে টেবিলের উপর একখানা বই রাখলে বইটি চিরকাল টেবিলের উপর পড়ে থাকবে যদি না কেউ বইটাকে সরায়, মানে বইটাকে টান দেয়, অর্থাৎ বল প্রয়োগ করে। তো জড়তা হচ্ছে কি দুই প্রকার তোমরা জানো, একটা হচ্ছে কি স্থিতি জড়তা, আর একটা হচ্ছে কি গতি জড়তা। এরপর আসছে যে বল কাকে বলে। দেখো, যা প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয়, তাকে বল বলে। মনে করছে কি এখানে মার্কারটা হচ্ছে কি আছে, এখন এটা কি স্থির আছে, এখন এটা যদি আমি হচ্ছে গিয়ে ধাক্কা দিই, একটা কিছু প্রয়োগ করি, তো যা প্রয়োগ করলে এটা কি হবে, স্থির থেকে গতিশীল হবে, এই যে চলতে শুরু করে।
হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে সমবেগে চলতে থাকে বস্তু, মনে করো একটা বস্তু তোমার দিকে হচ্ছে গিয়ে এরকম এগিয়ে আসতেছে, তুমি কি করলা, এটা হচ্ছে ধাক্কা দিছো। তো ধাক্কা দিয়েছে কি হবে, সমবেগে চলতে থাকা বস্তুটা আস্তে আস্তে বেগটা কমে আসবে, তাই তো। তো বেগ কমে আসছে মানে কি, এর বেগটা আগে ছিল মনে করো 10 মিটার পার সেকেন্ড, আস্তে আস্তে বেগটা কমতেছে 8 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, পরে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ থেমে গিয়েছে। তার মানে এখানে বেগের পরিবর্তন হইতেছে। তাহলে সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হইতেছে কিসের জন্য, যে তুমি যা প্রয়োগ করছো। তো তুমি যা প্রয়োগ করছো ওই জিনিসটা হচ্ছে গিয়ে বল। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে কোনো স্থির বস্তুর জড়তা কি দ্বারা পরিমাপ করা হয়। দেখো, জড়তার সংজ্ঞা ছাড়াও জড়তাকে আমরা এইভাবেও মনে রাখতে পারি যে একটা বস্তুকে আমি অবস্থা পরিবর্তন কত ইজিলি করতে পারবো, হ্যাঁ, বা কত কঠিন হবে তার অবস্থাটা পরিবর্তন করতে। মনে করো হচ্ছে গিয়ে তোমার সামনে একটা সাইকেল আছে আর একটা হচ্ছে গিয়ে ট্রাক আছে। এখন তুমি দুইটাকে হচ্ছে কি করছো, ধাক্কা দিছো, জোরে ধাক্কা দিছো। এখন দেখবা যে সাইকেলটা হচ্ছে গিয়ে চলতে শুরু করছে, কিন্তু হচ্ছে গিয়ে ট্রাকটা এক চুলও নড়তেছে না। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো, তো সাইকেলের যে স্থির থাকার প্রবণতাটা সেটা হচ্ছে কি নষ্ট হয়ে গেছে, ওইটাকে তুমি গতিশীল করে ফেলতে পারছো। অর্থাৎ এই যে জড়তাটা এটা কিসের কম আছে, মানে তার স্থির অবস্থায় আছে, স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা কি একটু কম। কিন্তু ট্রাকের সে স্থির আছে, তুমি অনেক জোরে ধাক্কা দিচ্ছ, বা ট্রাকটা তার নিজের জায়গাতে হচ্ছে গিয়ে আছে। এর মানে কি, এর স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা কি অনেক বেশি। ওকে, তো এখন হচ্ছে গিয়ে সাইকেলের হচ্ছে গিয়ে স্থির থাকার প্রবণতাটা হচ্ছে কম এবং ট্রাকের হচ্ছে কি বেশি কেন হয়েছে। দেখো, সাইকেলটা হালকা এবং হচ্ছে গিয়ে ট্রাকটা অনেক হচ্ছে ভারী। সাইকেল হালকা বলে তুমি ওকে কি করতে পারছো, স্থির থেকে সহজে গতিশীল করতে পারছো, কিন্তু ট্রাকটা অনেক ভারী বলে তুমি কি স্থির থাকা আছে, তুমি একে গতিশীল করতে পারো নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেই বস্তুর ভর যত বেশি তার ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা অর্থাৎ জড়তাটাও তত বেশি। তাহলে এখানে যে কোনো স্থির বস্তু জড়তা কি দ্বারা পরিমাপ করা যায়, আমরা বলতে পারি যে কোনো স্থির বস্তুর জড়তা ভর দ্বারা পরিমাপ করা যায়। ভর যত বেশি হবে জড়তা তত বেশি হবে, ভর কম হলে জড়তাও কম হবে। তো এরপরে হচ্ছে গিয়ে পরের প্রশ্ন, যে সাম্য বল এবং অসাম্য বল বলতে কি বুঝো। সাম্য বল এবং অসাম্য বল বলতে কি বুঝো, মনে করো হচ্ছে গিয়ে একটা বস্তু, মনে করছে একটা বাক্স আছে, একটা বাক্সের মানে চার সাইডে তুমি হচ্ছে কি করছো, চারটা রশি বাঁধছো। চারটা রশি বেঁধে এখন তোমরা চার বন্ধু হচ্ছে কি করলা, চারদিকে টানতেছো। এখন যদি হচ্ছে চারদিকে থেকে টানো সমানভাবে, যদি হচ্ছে টানো তাহলে কি হবে, ডান দিকে একজন, মনে করছে বাম দিকে একজন টানতেছো, ডান দিকে একজন টানতেছো। এই যদি 5 নিউটন বলে টানে, এও 5 নিউটন বলে টানতেছে। এই পাশের জন্য 5 নিউটন বলে টানলে এই পাশের জন্য 5 নিউটন বলে টানতেছে। তো এরকম চারজনের বলটাই কি আছে, সমান আছে। তো চারজনের বল যদি সমান যদি হচ্ছে হয়, তাহলে বাক্সটা কিন্তু কোথাও নড়বে না। তাহলে হচ্ছে কি, এর বাম দিকে টানা বল, ডান দিকে যে বলে টানতেছো, সামনে এবং পিছনে যে বল সে টানতেছো, এই চারটা বলই কি আসবে, সমান আসবে। এখন সামনের বলটা পিছনের বলটা কি সমান, সো এই দুজন কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। এটা যদি +5 নিউটন হয় তাহলে এটা কি হবে, -5 নিউটন। +5 নিউটন -5 নিউটন কাটাকাটি 0 হয়ে যাবে। আবার এই দিকেরটা হচ্ছে কত, +10 নিউটন মনে করো, আবার এই পাশে মনে করছে -10 নিউটন। বল যদি বিপরীত দিকে হয় তাহলে একটা বল প্লাস হবে, একটা কি হবে, মাইনাস হবে। তো +10 নিউটন -10 নিউটন কাটাকাটি করে কত, 0 হয়ে যাবে। তাহলে এখানে দেখো একাধিক বলের যোগফল কত আসছে, 0 আসছে। যখন এরকম একাধিক বলের যোগফলকে লব্ধিও বলে, তো যখন একাধিক বলের যোগফল বা লব্ধি যখন 0 হয়, তখন সেই সব বলগুলোকে বলা হয় সাম্য বল। ওকে, আর অসাম্য বলটা কি, অসাম্য বলটা হচ্ছে গিয়ে, এখন তোমরা মনে করছো আবার হচ্ছে গিয়ে ওই বা চারজন হচ্ছে গিয়ে টানতেছে, কিন্তু এক একজন এক এক বলে টানতেছে, একজন 15 নিউটন, একজন হচ্ছে গিয়ে 5 নিউটন, একজন 10 নিউটন, একজন 50 নিউটন। তো তখন হচ্ছে কি আসবে, এই যে বিপরীত দিকে হচ্ছে বলটা হচ্ছে কি আসবে না, সমান আসবে না। সামনের জন মনে করছে কি 5 নিউটনে টানতেছে, বাট ও টানতেছে 20 নিউটনে, হচ্ছে কি আসবে, 5 নিউটনের দিকে 20 নিউটনের দিকে কাটাকাটি করে কত, 15 নিউটন থাকবে। হ্যাঁ, আবার এদিকে মনে করছে 2 নিউটন, এদিকে মনে করে 7 নিউটন, আবার কাটাকাটি করেছে কত, 5 নিউটন আসে। তাহলে দেখো চারটা বলের যোগফল কিন্তু 0 হচ্ছে না। তো যখন হচ্ছে কি একাধিক বলের যোগফল বা লব্ধি যখন 0 না হয়, তখন সেই বলগুলোকে অসাম্য বল বলা হয়। ওকে, আর সাম্য বল কি করে, সাম্য বল একটা বস্তুকে স্থির রাখে। কোনো বস্তুর উপর যখন সাম্য বল থাকে তখন ওই বস্তুটা স্থির থাকে, অর্থাৎ চারপাশে বল সমান বা সব দিকের বল সমান, সে কোনো দিকে যায় না। কিন্তু অসাম্য বল হলেছে কি হয়, বস্তুটা যে কোনো একদিকে, যেদিকে বল বেশি সেদিকে সে গতিশীল হতে থাকে। এরপরে কোনো বস্তুর ভরবেগ কাকে বলে, কোনো বস্তুর ভরবেগ কাকে বলে। তো ভরবেগ একদম সিম্পল, কোনো বস্তুর ভর আর বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। তো কোনো বস্তুর ভর যদি m হয় আর বেগ যদি v হয়, তাহলে ভর m আর বেগ v এই দুটোকে গুণ করলেই পাওয়া যাবে ভরবেগ। তো ভরবেগ mv, তো ভরবেগকে p দ্বারা প্রকাশ করে, তো p = m × v। এরপর দেখাও যে বল = ভর ইন্টু ত্বরণ, বল = ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, আমরা এইটা একটু হচ্ছে বোর্ডে দেখি। হ্যাঁ, দেখো মনে করছে কি এইখানে একটা হচ্ছে বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুর কিছু একটা ভর আছে m। ওকে, আর এই বস্তুটা মনে করো u আদিবেগ নিয়ে চলতেছিল। ওকে, এখন হচ্ছে গিয়ে এই বস্তুর হচ্ছে গিয়ে
গায়ে আমরা কি করলাম, একটা ধাক্কা দিচ্ছি, একটা বল প্রয়োগ করছি, এতে করে বস্তুটা এখান থেকে মনে করো এখানে চলে আসছে। এতে করে বস্তুর ভর তো আর চেঞ্জ হয় না, ভর এমই আছে, কিন্তু এর বেগটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবং এতে কিছু পরিমাণ সময় লাগছে, সময়টা হচ্ছে কত টি, মনে করো তুমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড একটা নির্দিষ্ট সময় ধরে তুমি বল প্রয়োগ করছো। এখন হচ্ছে গিয়ে দেখো প্রথম অবস্থায় এর ভরবেগ কত ছিল, প্রথম অবস্থার ভরবেগ ছিল ওর ভর ইন্টু বেগ মানে এম ইন্টু ইউ, আর এই অবস্থায় ভরবেগটা হচ্ছে কত, এম ইন্টু ভি, তাই তো? আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমরা এর ভরবেগের পরিবর্তনটা একটু হিসাব করব। হ্যাঁ, এটাকে একটু এই পাশে পাঠিয়ে দিই। আমরা কি করব, এর ভরবেগের পরিবর্তন হিসাব করব। তো এখন হচ্ছে কি করতে চাচ্ছি, আমরা ভরবেগের পরিবর্তন হিসাব করতে চাইতেছি। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত দেখি তো। সো ভরবেগের পরিবর্তন, ওকে, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন হচ্ছে কত, শেষ ভরবেগ থেকে শুরুর ভরবেগটা বাদ দিলেই কি হয়ে যাবে, ভরবেগের পরিবর্তন পাওয়া যাবে। এখন এই ভরবেগের পরিবর্তনটাকে যদি হচ্ছে কি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, ভরবেগের পরিবর্তনের হার পাওয়া যাবে, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এটা কি আসছে, ভরবেগের পরিবর্তনের হার। এখন নিউটনের দ্বিতীয় সূত্র তোমরা পড়ছো, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা এই যে ভরবেগের পরিবর্তনের হার পাইছি, এই যে জিনিসটা, এইটা হচ্ছে কি প্রযুক্ত বলের সমানুপাতিক। এই জিনিসটা কি, প্রযুক্ত বল এফ তার সমানুপাতিক। তাহলে এখন আমরা যদি এখানে লিখি যে এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার, বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এখন এখান থেকে এফ সমানুপাতিক চিহ্ন রাখলাম, এখানে কত, এমটাকে কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে ভি মাইনাস ইউ, নিচে কি থাকতেছে, টি থাকতেছে, ওকে। তারপর হচ্ছে কত, এফ সমানুপাতিক, এমটাকে আলাদা রাখলাম, আর এখানে হচ্ছে কত, ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আলাদা রাখলাম। এখন দেখো তো এই জিনিসটাকে চেনা চেনা লাগতেছে কিনা, হয়ে গেল। দেখো এই জিনিসটাকে চেনা চেনা লাগে কিনা, এটা কিসের সূত্র, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা কিসের সূত্র, এটা হচ্ছে কি আমাদের ত্বরণের সূত্র, এটা কি আমাদের ত্বরণের সূত্র। তো ত্বরণের সূত্র যদি হচ্ছে আসে, তাহলে এফ সমানুপাতিক এম, আর ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি মানে হচ্ছে কত, এ, এফ সমানুপাতিক এম এ। তো আমরা হচ্ছে জানি সমানুপাতিক চিহ্ন উঠায় দিয়ে যদি আমরা একটা সমান সমান চিহ্ন বসাই, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হয়, তাহলে সমানুপাতিক ধ্রুবকটাকে ধরলাম কে, তাহলে এফ সমান সমান কে ইন্টু এম এ। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই কে এর মানটা হচ্ছে কত, 1, কে এর মানটা হচ্ছে কত, 1, তাহলে কত, 1 ইন্টু এম এ। তাহলে ফাইনালি কি পাইতেছি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তো এফ দিয়ে কি বোঝাচ্ছি আমরা, বল বোঝাচ্ছি, এম দিয়ে কি বোঝাচ্ছি, ভর বোঝাচ্ছি, আর এ দিয়ে কি বোঝাচ্ছি, ত্বরণ বোঝাচ্ছি। তার মানে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তো এইখানে হচ্ছে গেছে দেখো, এখানে এই বাকি সব জিনিসগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি যা যা বুঝাইছি এখানে তাই হচ্ছে গিয়ে আছে, ওকে। তো এরপরে যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে, আমরা পরের প্রশ্ন থেকে চলে যাই, যে ভরবেগের সংরক্ষণ নীতি বা সংরক্ষণশীলতার নীতি বলতে কি বোঝায়। তো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বলতে বোঝায় যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভরবেগ সবসময় সেম থাকবে, অর্থাৎ আগে এবং পরে সবসময় ভরবেগ একই থাকে। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বলতে বোঝায় কোনো ব্যবস্থার উপর, ব্যবস্থা বলতে সিস্টেম, কোনো সিস্টেমের উপর বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে ব্যবস্থার মোট ভরবেগ সবসময় সমান থাকবে, আগে এবং পরে সবসময় সেম থাকবে, আগে পরে মাঝখানে যে কোনো জায়গায় সবসময় সেম থাকবে। তারপরে ঘর্ষণ কাকে বলে, আর বিভিন্ন প্রকার ঘর্ষণের নাম লিখো। তো দেখো, একটা বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। দেখো যে একটা তল, মনে করো হচ্ছে গিয়ে তুমি দুইটা ইটের টুকরা বা হচ্ছে মনে করো দুইটা কাঠের টুকরা চেয়ে নিছো, এভাবে হচ্ছে নিছো, নিয়ে তুমি হচ্ছে কি করবা, এটা একটা তল, এটা একটা তল, একটা তল যখন একটা তলের উপর দিয়ে এরকম চলতে চেষ্টা করে, তখন এই তলের উপর হচ্ছে কি একটু এবড়ো থেবড়ো খাঁজ কাটা থাকে, যেগুলো খালি চোখে দেখা না গেলেও তুমি এগুলো মাইক্রোস্কোপে খুব ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে খাঁজ, তো একটার খাঁজের সাথে আর একটার খাঁজকে আটকে যায়। তো আটকে গেলে যখন গতিশীল হওয়ার চেষ্টা করে বা গতিশীল হয়ে যায়, তখন কি করে, খাঁজগুলো একজন অপরের সাথে কি করে আটকে যায়। এই আটকে যাওয়ার কারণে বস্তু যেদিকে গতিশীল হয় তার অপর দিকে, বিপরীত দিকে একটা বাধা সৃষ্টি করে, বাধা দানকারী বলের সৃষ্টি হয়। এই বাধাটা বা বাধা দানকারী বলটাকে আমরা ঘর্ষণ বলে থাকি। তো ঘর্ষণ হচ্ছে কি অনেক টাইপের হয়, এখানে 4 প্রকার হচ্ছে ঘর্ষণ আছে। কি কি, স্থিতি ঘর্ষণ, গতি বা পিছলানো ঘর্ষণ, আর হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর কি প্রবাহী ঘর্ষণ। এই এরপরে যে হচ্ছে প্রশ্নটা এখানে হচ্ছে বলছে, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব।
তো উপদ্রব মানে কি? উপদ্রব মানে যেটা আমাদের ডিস্টার্ব করে, যেটা আমাদের ক্ষতি করে। আর প্রয়োজনীয় কি? যেটা আমাদের দরকার। তাহলে এটা একটা ডিস্টার্ব, এটা একটা হচ্ছে গিয়ে ক্ষতি, কিন্তু এটা আবার আমাদের দরকারও। কিভাবে? দেখো, শীতের দিনে আমরা হাত ঘষে ঘষে হাত উত্তপ্ত করি। তো হাত ঘষে গিয়ে যদি উত্তপ্ত করি তখন হচ্ছে কি হাতটা তো গরম হয়ে যায়, তাই তো? আবার গাড়ির ইঞ্জিন যে গরম হয়ে ওঠে সেটি হচ্ছে কি হয়? ঘর্ষণের কারণে। তো গাড়ির ইঞ্জিন বা যে কোনো হচ্ছে যন্ত্র যখন হচ্ছে কি চলে তখন দেখবা যে ওই যন্ত্রটা কিছুটা হচ্ছে গরম হয়ে যায়। ওকে? তো বিভিন্ন যানবাহন ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যায়। সেখানে অতিরিক্ত জ্বালানি খরচ হয়। আচ্ছা, আমি হচ্ছে কি আমার মতো হচ্ছে কি বলি, আর হচ্ছে কি বইটা হচ্ছে আগে হচ্ছে বইটা দেখি। সেখানেও অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এভাবে দেখলে মনে হয় যে ঘর্ষণ বুঝি আমাদের জীবনের একটি উপদ্রব বা সমস্যা। আবার আমরা এর মাঝে দেখেছি যে ঘর্ষণ আছে বলে আমরা হাঁটতে পারি, রাস্তায় গাড়ি চলতে পারে, কাগজে পেন্সিল কলম দিয়ে লিখতে পারি, দালান গড়ে তুলতে পারি, প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি। আমরা এই ধরনের অসংখ্য উদাহরণ দিতে পারি যেখানে ঘর্ষণ না থাকলে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারতাম না। কাজে ঘর্ষণকে উপদ্রব মনে করা হলেও এটি আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় উপদ্রব। তো দেখো, প্রথমত হচ্ছে গিয়ে আসি, এটা হচ্ছে আমাদের প্রয়োজন কেন? তো এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে অনেক কিছু প্রয়োজন। ঘর্ষণ যদি হচ্ছে গিয়ে না থাকে, দেখো আমরা যখন রাস্তা দিয়ে যখন হাঁটি, মনে করো তুমি কাদা মাটি রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে চলতেছো, বা মনে করো তুমি এমন একটা ফ্লোরের উপর চলতেছো যেখানে হচ্ছে গিয়ে পিচ্ছিল কোনো পদার্থ, মনে করো সাবানের ফেনা বা তেল বা মোবিল এরকম জাতীয় কোনো জিনিস পড়ে আছে। তো ওর মধ্যে দিয়ে তুমি যখন হাঁটতে যাবা দেখবে তুমি হচ্ছে গিয়ে পিছলা খেয়ে কিন্তু পড়ে যাচ্ছ। তো পিছলা খেয়ে হচ্ছে পড়ে যাচ্ছ কেন? তোমার পায়ের যে খাঁজগুলো আছে ওগুলো হচ্ছে কি ওই তেল বা কাদা মাটি দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো যার কারণে হচ্ছে মাটির সাথে তোমার পায়ের একটা ঘর্ষণ তৈরি হতেছে না। তো এই ঘর্ষণ বলটা কি করে? আমাদের স্টেবলভাবে দাঁড়ায় থাকতে সাহায্য করে। আবার রাস্তাঘাটে যে গাড়ি হচ্ছে গিয়ে চলে, এই গাড়ির টায়ারে দেখবা খাঁজ কাটা থাকে। এই খাঁজ কাটা থাকার কারণে রাস্তার সাথে গাড়িটা ভালোভাবে আঁকড়ে ধরে রাখে। এতে হচ্ছে কি হয় যে গাড়িটা ব্রেক করলে বা গাড়িটা যখন গতিশীল থাকে তখন হচ্ছে নিরাপদ থাকে। আবার হচ্ছে গিয়ে আমরা যখন খাতা কলম দিয়ে যখন হচ্ছে কাগজে লিখতে চাই তখন কলমের সাথে কাগজের হচ্ছে ঘর্ষণের ফলে হচ্ছে কি লেখাটা কিন্তু উঠে। ঘর্ষণ না থাকলে কি হতো না? এই লেখাটা হচ্ছে উঠতো না। ওই যে কলমের মাথায় যে বলটা থাকে ওই বলটা হচ্ছে ঘুরতো না। তো এই ধরনের হচ্ছে গিয়ে আরও অসংখ্য হচ্ছে গিয়ে উদাহরণ আছে যেগুলো হচ্ছে গিয়ে দিয়ে বোঝা যায় যে ঘর্ষণটা আমাদের দরকার। এখন আসি যে ঘর্ষণটা হচ্ছে গিয়ে কেন আমাদের মানে ক্ষতি করে বা উপদ্রব। তো দেখো, ঘর্ষণের ফলে আমরা হচ্ছে গিয়ে যে কোনো জিনিস যদি হচ্ছে গিয়ে চালাই, ওইটা হচ্ছে কি হয়? একটা পার্টসের সাথে আরেকটা পার্টস কি হয়? ঘর্ষণ হয়। তো এই ঘর্ষণের ফলে কি হয়? মেশিনটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তো ক্ষয় হলে কি হয়? আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হই আমরা। আবার আরেকটা চেক আছে, সেটা কি? যে যেখানে ঘর্ষণ তৈরি হবে সেখানে তাপ উৎপন্ন হবে। তো তাপ কি? একটা শক্তি। তো এখন মনে করো হচ্ছে কি তুমি একটা হচ্ছে গিয়ে গাড়ি চালাচ্ছ। তো গাড়ি চালানোর জন্য হচ্ছে কি হয়? জ্বালানি দিতে হয় বা তেল দিতে হয়। তো তুমি হচ্ছে কি তেল দিছো। আবার মনে করো কোনো গাড়িতে যদি আমরা জ্বালানি হচ্ছে কি দিই, তখন হচ্ছে কি হয়? বা তেল দিই, তখন হচ্ছে কি হয় কি যে এই তেল থেকে একটা শক্তি হচ্ছে গিয়ে পায়, সেই শক্তি দিয়েছে কি করে গাড়িটা বা কোনো হচ্ছে মেশিন চলে। কিন্তু এই ঘর্ষণের কারণে কি হয়? যেখানে ঘর্ষণ সেখানে কি বললাম যে একটু আগে, যে যেখানে ঘর্ষণ সেখানে তাপ উৎপন্ন হয়। এখন এই যে তাপ কি? তাপও এক প্রকার শক্তি। এই শক্তিটা কোত্থেকে আসে? তুমি যেই জ্বালানিটা বা তেলটা হচ্ছে গিয়ে গাড়ির মধ্যে বা যন্ত্রের মধ্যে দিছো, তো ওই তেল থেকে যে শক্তিটা পায় সেই শক্তি থেকে একটা শক্তি তাপ হিসেবে নষ্ট হয়ে যায়। ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয়, ওইখানে হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এই ঘর্ষণটা যদি না থাকতো তাহলে যেই শক্তিটা তাপ হিসেবে নষ্ট হয়ে গেছে ওই শক্তিটা দিয়ে কিন্তু গাড়িটাকে তুমি আরো কয়েক কিলো চালাইতে পারতা, বা ওই মেশিনটা থেকে তুমি আরেকটু বেশি কাজ করতে পারতা। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে উপদ্রব। তাহলে দেখা যাইতেছে যে ঘর্ষণ আমাদের কি করতেছে? ক্ষতিও করতেছে, উপদ্রবও করতেছে, কিন্তু হচ্ছে গিয়ে এটা আবার আমাদের হচ্ছে জীবনের জন্য ওতপ্রোতভাবে হচ্ছে গিয়ে প্রয়োজনীয়। তো এখান থেকে আমরা হচ্ছে বলতে পারি যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। তো এই হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী সাধারণ প্রশ্নোত্তর পর্ব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও।